আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বন্ধ কলকারখানা খুলে দিতে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক, নতুন কর্মসংস্থান সৃষ্টিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার শিক্ষার্থী লিমনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর, পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, কুকি চীনের পোশাক প্রস্তুতকারীর জামিন জালিয়াতির ঘটনায় বেঞ্চ অফিসার বরখাস্ত। কোরবানির ঈদকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকার সকল পশুর হাট বন্ধ করে দেওয়া হয়েছে প্রাণী সম্পদ মন্ত্রী, চলছে দ্বিতীয় দিনের ডিসি সম্মেলন। এবং পশ্চিমবঙ্গের মসনদ দখলে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা খুলে দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বন্ধ কলকারখানার বর্তমান অবস্থা জানতে চান তিনি। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে লিমনের মরদেহ বুঝে নেন তার স্বজনরা। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ ঘটনায় নিহত অপর শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দ্রুত দেশে আনা হবে বলে জানান তিনি। সাজ্জাদ জাহানের রিপোর্ট। গেল 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর 8 দিন পর 24 এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নিখোঁজ বৃষ্টির সন্ধানে বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। অবশেষে 30 এপ্রিল পাওয়া যায় বৃষ্টির মরদেহ। এই ঘটনায় অভিযুক্ত জামিলের রুমমেট হিশেমকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র পুলিশ। তবে সকল আনুষ্ঠানিকতা শেষে সোমবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় লিমনের মরদেহ। দীর্ঘ অপেক্ষার অবসান হলো, তবে তা বড় বেদনার। যে মেধাবী তরুণ উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, সেই জামিল আহমেদ লিমন ফিরলেন কফিনে বন্দী হয়ে, যা মানতে পারছে না তার পরিবার। আমরা শোকাহত পরিবার, আমরা সবাই আশা করি ন্যায় বিচার ও জবাবদিহিতার মাধ্যমে জামিল ভাইয়া এবং বৃষ্টি আপুর আত্মার শান্তি পাবে। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন। এ সময় নির্মম এই হত্যাকাণ্ডে আবেগতাড়িত হয়ে পড়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রীও। জানান, হত্যার বিচার নিশ্চিতে যুক্তরাষ্ট্র সরকারের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রের সরকারের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়, এবং অবশ্যই আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে। তো আপনারা জানেন, লিমনের সাথে আরও একটি মেয়ে, আমাদের বাংলাদেশের সন্তান বৃষ্টি, ও নিহত হয়েছে। খুব শীঘ্রই ফেরত আনতে পারে সেই কার্যক্রম চলছে। বিমানবন্দরে লাশ হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে লিমনের মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি জামালপুরে। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানায় পরিবার। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে, যেখানে চুক্তির বিভিন্ন দিক নিয়ে
প্রশ্ন তোলা হয়েছে। রিটে উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচনের 3 দিন আগে চুক্তিটি সম্পন্ন হওয়ায় বিষয়টি যথাযথভাবে জনসম্মুখে আসেনি। রিটকারীর অভিযোগ, চুক্তিতে বাংলাদেশের স্বার্থ যথেষ্টভাবে প্রতিফলিত হয়নি এবং এতে মার্কিন স্বার্থ প্রাধান্য পেয়েছে। এছাড়া চুক্তির আওতায় দীর্ঘমেয়াদে এলপিজি ক্রয় সংক্রান্ত একটি শর্ত নিয়েও আপত্তি তোলা হয়েছে। রিটে বলা হয়, এ ধরনের শর্ত বাজার প্রতিযোগিতা ও বিকল্প উৎস থেকে ক্রয়ের সুযোগ সীমিত করতে পারে, যা পুনর্বিবেচনার দাবি রাখে। এই কন্ট্রাক্টের যে আর্টিকেল 3.2.2, আর্টিকেল 4.1.1, আর্টিকেল 4.3.4 এবং আর্টিকেল 6.4.2, এই আরটিএ যেটা হয়েছে বাংলাদেশের সাথে, এখানে প্রত্যেকটা জায়গায় কন্ট্রাক্টে স্পেসিফিক্যালি বলা আছে এভাবে যে যদি আমরা কন্ট্রাক্ট বাংলাদেশ যদি কন্ট্রাক্টটাকে ভায়োলেট করে, তাহলে সেই ক্ষেত্রে ওই যেই আমাদের যে 37% যে শুল্ক আরোপ করা হয়েছিল, ওই শুল্কটা আবার ইম্পোজ হবে। একটা কন্ট্রাক্টের কোনো ক্রাইটেরিয়া হতে পারে না, কন্ট্রাক্টের যে বেসিক প্রিন্সিপালস বা এলিমেন্টস আছে। কুকিচিনের 20,000 পোশাক জব্দের মামলায় জামিন জালিয়াতির ঘটনায় হাইকোর্টের বেঞ্চ অফিসার জাকির হোসেনকে বরখাস্ত করা হয়েছে। 7 মাস আগে উচ্চ আদালতে তথ্য গোপন ও জামিন জালিয়াতির ঘটনা ঘটলেও তা প্রকাশ পায় চলতি সপ্তাহে। মামলার আরেক আসামি উচ্চ আদালতে জামিন নিতে এসে ওই আসামির জামিনের উদাহরণ টেনে আনলে বিষয়টি প্রকাশ পায়। এরপরই চাঞ্চল্যকর এই জামিন জালিয়াতির ঘটনা সরাসরি প্রধান বিচারপতির নজরে আনেন অ্যাটর্নি জেনারেল। তদন্তে উঠে আসে বেঞ্চ অফিসার জাকির হোসেনের জালিয়াতি সংশ্লিষ্টতা। 2025 সালের 17 মে চট্টগ্রামের বায়োজিৎ বোস্তামি এলাকায় তৈরি পোশাক কারখানা রিংভো অ্যাপারেলসের গুদাম থেকে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যদের জন্য তৈরি করা 20,300টি পোশাক জব্দ করা হয়। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রিংভো অ্যাপারেলসের মালিক শাহিদুল ইসলাম সহ 3 জনকে গ্রেফতার করা হয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা দেশ, জাতি ও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবে বলে আশাবাদী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যোগ্য নারীদের দল মূল্যায়ন করেছে জানিয়ে তিনি বলেন, নারী পুরুষের সমন্বিত উদ্যোগে তৈরি হবে নতুন বাংলাদেশ। দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে সংরক্ষিত নারী আসনের এমপিদের নিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা বলেন, সংসদকে প্রাণবন্ত করতে সব ধরনের চেষ্টা করবেন তারা। কোরবানির ঈদকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকার সকল পশুর হাট এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসিদের সাথে বৈঠক শেষে মন্ত্রী কথা জানান। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আরও জানান, দেশে কোরবানির জন্য পর্যাপ্ত গবাদি পশু রয়েছে, তাই সীমান্ত দিয়ে যাতে চোরাই পথে গবাদি পশু প্রবেশ করতে না পারে তার জন্য বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। পরে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের আরও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় কিছু হাট বসত, কোটি কোটি টাকা ওই হাটের ডাক উঠত এবং ওই হাটটাই আমরা বন্ধ করে দিয়েছি। বিজিবির লোকজন ছিল, ওনারাও ক্লিয়ার করেছে। আশা করি আগামী দিনে বর্ডার দিয়ে নতুন করে কোনো গরু আসবে না। আগে যেভাবে চলেছে এখনো সেভাবেই চলবে এইরকম জায়গা নেই। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমাও এখানে অসীম নয়, সুনির্দিষ্ট সময়ের মধ্যে শেষ। ঘুষ, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে দেশের সাব রেজিস্ট্রার কার্যালয়ে সিসিটিভি স্থাপন কেন বাধ্যতামূলক করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে বলা হয়েছে, সারা দেশের সাব রেজিস্ট্রার অফিসে সিসিটিভি স্থাপন করলে কর্মকর্তাদের নির্দিষ্ট সময়ে উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে এবং সেবার স্বচ্ছতা বাড়বে। একই সঙ্গে দুর্নীতি নিয়ন্ত্রণেও এটি কার্যকর ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ট্যারিফ অর্থাৎ যেটাকে বলে আরটি রিজিওনাল বা দুইটা সারা বাংলাদেশের সাব রেজিস্ট্রার অফিসে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা
দেওয়া হবে না এই মর্মে রুল ইস্যু করেছেন। সেন্ট্রালি একটা মনিটরিং এর সিস্টেম চেয়েছি। আমরা মনে করি যে স্বচ্ছতা নিশ্চিত করার জন্যে এবং জবাবদিহিতামূলক যে কর্মচারী সরকারি চাকরি করেন তাদের যে জবাবদিহিতামূলক জনগণের কাছে আছে এটা যদি নিশ্চিত করা যায় সেইটার একটা ছোট্ট একটা মাধ্যম হতে পারে শুধুমাত্র এটা। দীর্ঘদিন পর সরকার ও বিরোধী দলের যুক্তিতর্কে প্রাণবন্ত হয়ে উঠেছিল ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। নিজেদের কাছে সংসদ উপভোগ্য ছিল বলে জানিয়েছেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। তবে বিরোধী দলীয় সংসদ সদস্যরা মনে করেন জুলাই সনদ বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় অধিবেশনের কাঙ্ক্ষিত সফলতা নেই। আগামী অধিবেশনেই গুম ও মানবাধিকার সহ সংস্কার সংক্রান্ত অধ্যাদেশগুলি গ্রহণযোগ্য করে উত্থাপিত হবে বলে জানিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। যদি নির্বাচনটা না হতে দেয় সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি। এই সংসদে মাননীয় স্পিকার প্রথম অধিবেশনে আমি অনেক হতাশ হয়েছি। সরকার ও বিরোধী দলের সদস্যদের যুক্তিতর্কে দীর্ঘ 18 বছর পর যেন প্রাণ ফিরে পেয়েছে জাতীয় সংসদ। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে প্রথম থেকেই উত্তাপ ছড়ায় অধিবেশন কক্ষে। জনাব স্পিকার, প্রথম দিনই বিরোধী দল সংসদ বর্জন করলেও এরপর পুরো অধিবেশনে যুক্তি পাল্টা যুক্তি উপস্থাপনে সরব ছিলেন সংসদ সদস্যরা। চলে আসা বক্তৃতার 80% ছিল ইতিহাস চর্চা। গণভোট ও সংস্কার ইস্যুতে ভিন্ন অবস্থান, সংবিধান ও মুক্তিযুদ্ধ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে সংসদে যেমন উত্তেজনা ছড়িয়েছিল, তেমনি জ্বালানি সংকট সহ বিভিন্ন ইস্যুতে সরকার ও বিরোধী দলের সমঝোতার অবস্থানও রাজনীতিতে ইতিবাচক মেরুকরণের ইঙ্গিত দেয়। হচ্ছে শেয়ার বাজার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগবিহীন ত্রয়োদশ সংসদ নির্বাচনে 2/3 বেশি সদস্য প্রথমবার আসেন সংসদে, যাদের অনেকের কাছেই উপভোগ্য ছিল এবারের অধিবেশন। 2 মাস 10-11 দিনের পার্লামেন্ট, এই পার্লামেন্টকে অতীতের যে কোনো সময় তুলনা অত্যন্ত কার্যকর বলা যায়। সংসদে আমি খুব ভালোভাবে এনজয় করেছি। এইখানে যে গোটা বাংলাদেশটা আছে, ওই যে আপনার সংসদের যে একটা চেয়ারগুলোর মধ্যেই আমি যদি হাঁটি বাংলাদেশকে পাই আর কি। সরকার দলীয় হুইপ আশরাফ উদ্দিন নিজান তৃতীয়বারের মতো জাতীয় সংসদে। তার প্রত্যাশা প্রথম অধিবেশনের মতোই পুরো মেয়াদে প্রাণবন্ত থাকবে ত্রয়োদশ সংসদ। এই পার্লামেন্টটা কিন্তু একটু যদি আমরা সরকারি দল বিরোধী দল 6টা মাস আমরা প্যাশেন্স রেখে যদি আগাইতে পারি, এটা কিন্তু 79 পার্লামেন্টকে 5 বছর পরে হারিয়ে দিতে পারবে। প্রথম অধিবেশনে 25 কার্যদিবসে 94টি বিল পাশ হয়। তবে গণভোট, গুম ও মানবাধিকার সহ অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকটি অধ্যাদেশ পাশ না হওয়ায় ক্ষুব্ধ বিরোধী দল। সংবিধান সংস্কারের কমিটিতে সরকারের নাম দেওয়ার প্রস্তাবেও সাড়া দেয়নি বিরোধীরা। জুলাই সনদের মূল কথা হলো যে দেয়ার শুড বি এ স্ট্রাকচারাল চেঞ্জ ইন দি কনস্টিটিউশন সো দ্যাট যেন একজন প্রধানমন্ত্রী স্বৈরাচার হয়ে না আসতে পারেন। আমরা দেখলাম যে এই সংসদে সেই বিলগুলা ল্যাপস করে দেওয়া হলো। এটা ঠিক হয়ে যাবে। কিছু জিনিস তো হয়েছে নাকি যেগুলি হয় নাই, যেমন হিউম্যান রাইটস এর কথা বলতেছে, যেমন জুডিশিয়ারির কথা বলতেছে। সরকার কি বলতেছে, আমরা আরো সকলের জন্য গ্রহণযোগ্য করে আনবো। জুন মাসে বাজেট অধিবেশন, তার কাছাকাছি দেখবেন যে কয়টা বিল কিন্তু পাশ করা হয়নি সেগুলো কিন্তু সেখানে নতুনভাবে আরো উর্বরভাবে আরো সুসংগঠিতভাবে এখানে সংসদ বিল আসবে। তারা মনে করেন মত দ্বিমত যাই থাকুক না কেন দেশের স্বার্থে সংসদকে কার্যকর করতে ছাড় ও সমঝোতার মনোভাব থাকবে সরকার ও বিরোধী দল উভয়েরই। আসুন আমরা ডিবেট করব, আমরা বিতর্ক করব, কিন্তু কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বর্তমানে যেসব সাংবাদিক কারাগারে আছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের অভিযোগ রয়েছে। তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সত্যজিৎ রায়ের চলচ্চিত্র উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, মূলত ফ্যাসিবাদের আমলে গণতান্ত্রিক সংগ্রামের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে তাতে কোনো সাংবাদিকের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে সাংবাদিকদের জন্য যা ন্যায্য তাই করা হবে বলেও আশ্বস্ত করেন তথ্যমন্ত্রী। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। ফ্যাসিবাদী আমলে যে গণতান্ত্রিক সংগ্রামের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে
তাকে সহযোগিতা করার অভিযোগও কোনো কোনো সাংবাদিকের বিরুদ্ধে আছে। আবার অনেক সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চেষ্টা করেছেন। তবে কাজের সঙ্গে যেহেতু আমাদের এই সরকারের কোনো সম্পর্ক নাই, সেই কারণে আমি আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে সাংবাদিকদের জন্য যেটা ন্যায্য সেটার ব্যবস্থা আমরা গ্রহণ করব। পশ্চিমবঙ্গে 2 দফার বিধানসভা নির্বাচন শেষে আজ চলছে ভোট গণনা। প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের খবর পাওয়া গেছে। অন্যদিকে রাজ্যের তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল সিপিএম পিছিয়ে আছে বেশ বড় ব্যবধানে। এবারের নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোটার উপস্থিত থাকলেও কিছু কিছু কেন্দ্র নিয়ে রয়েছে ভোটারদের অভিযোগ। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। সোমবার স্থানীয় সময় সকাল 8টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোট গণনা। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্থাপিত সবচেয়ে বড় গণনা কেন্দ্রে মহানগরীর 11টি আসনের মধ্যে 7টির ফল গণনা চলছে। প্রথমে পোস্টাল ভোটের গণনা শেষে ব্যালটে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর ভোট গণনা শুরু হয়। কিছু কিছু কেন্দ্রে রয়েছে অনিয়মের অভিযোগ। ভোটাররা বলছেন এই সব কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ইভিএমে ভোট দেওয়া সম্ভব হয়নি। তবে নির্বাচন কমিশন জানিয়েছে 3 স্তরের নিরাপত্তার মধ্যে গণনা কেন্দ্রগুলো পরিচালিত হচ্ছে। অনুমোদিত গণনাকারী প্রতিনিধিদের দেয়া হয়েছে কিউআর কোডযুক্ত পরিচয়পত্র। এই নির্বাচনটা ওদের থোঁতা মুখটাকে ভোঁতা করে দিয়েছে, কোনো লাশ নেই, লাশের ওপর ভিক্টরি সিম্বল দেখাতে পারছে না, রক্তপাতহীন। তো ওই বাড়াবাড়িটা যদি দুর্বৃত্তদের নিয়ে আর বাংলার এবং কলকাতার পুলিশকে নিয়ে যদি না করতো, তাহলে এই জায়গায় তো ইলেকশন কমিশনকে আসতে হতো না। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে ভোট গণনার মাঝপথে এগিয়ে রয়েছে বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াই চলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে। এই দুই নেতার ফলাফলের উপরই অনেকাংশে নির্ভর করছে কে হতে যাচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী। তবে ভবানীপুরে প্রথমে পিছিয়ে থাকলেও পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছে মমতা। এছাড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মধ্যে ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, শশী পাজা ও মধুপর্ণা ঠাকুরের ফলাফলের দিকেও নজর রয়েছে পশ্চিমবঙ্গবাসীর। বিজেপির প্রার্থীদের মধ্যে রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং, তরুণ জ্যোতি তিওয়ারি ও রত্না দেবনাথের ফলাফলও রয়েছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এদিকে রাজনীতিতে যোগ দিয়ে প্রথম নির্বাচনে চমক দেখাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তার দল তামিলগা ভেত্রি করগম টিভিকে বড় ব্যবধানে এগিয়ে থাকায় তাকে ঘিরে মুখ্যমন্ত্রী হওয়ার জোর সম্ভাবনা দেখা দিয়েছে। 234টি আসনের মধ্যে 106টি আসনে এগিয়ে রয়েছে থালাপতি বিজয়ের দল। দ্বিতীয় অবস্থানে 78টি আসনে এগিয়ে রয়েছে এআইএডিএমকে। এবারে নির্বাচনে পশ্চিমবঙ্গের ইতিহাসে রেকর্ড পরিমাণ ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 23 এপ্রিল প্রথম দফার নির্বাচনে ভোট পড়েছে 92.8%। দ্বিতীয় দফায় 29 এপ্রিল ভোট পড়ে 91.47%। 2 দফায় 294টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলেও অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। আশিকুর রহমান, এটিএন বাংলা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানের হরমুজ প্রণালী নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রজেক্ট ফ্রিডম নামে নতুন একটি প্রকল্প শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে আগামী 30 দিনের মধ্যে অমীমাংসিত সব ইস্যু সমাধানের আহ্বান জানিয়েছে ইরান। অন্যদিকে ওমান উপসাগরে জব্দ করা ইরানের পতাকাবাহী জাহাজ এমভি তুস্কার 22 নাবিককে পাকিস্তানে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ইরানের হরমুজ প্রণালীতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে প্রজেক্ট ফ্রিডম নামের একটি নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 তেল, গ্যাস ও জ্বালানি পরিবহন করা হয়।
গত 28 ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে অবরোধ জারি করে ইরান। ফলে প্রণালী আরব ও পারস্য উপসাগরে আটকা পড়ে শতাধিক জাহাজ। এই প্রকল্পের আওতায় হরমুজ পেরোতে বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দেবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এদিকে আগামী 30 দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের অমীমাংসিত সব ইস্যুর সমাধানের আহ্বান জানিয়েছে ইরান। এই প্রস্তাবের মূল লক্ষ্য যুদ্ধের চিরস্থায়ী অবসান ঘটানো বলেও জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের 9 দফার পরিকল্পনার পাল্টা জবাব হিসেবে এই 14 দফার প্রস্তাব দেয়া হয়েছে। এতে ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধের অবসান, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং লেবাননে ইসরায়েলি যুদ্ধ বন্ধ সহ সব ধরনের বৈরিতার অবসানের দাবি জানানো হয়েছে। এছাড়া জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েটফুল ইরানকে দ্রুত হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার দাবিও জানিয়েছেন তিনি। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসে অবস্থানরত অবস্থায় আন্দোলন করার কারণে 57 বাংলাদেশি প্রবাসীকে আটক করে আরব আমিরাত সরকার। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপের পর তাদের দেশে পাঠানো হয়। তবে দেশে পাঠানোর আগে এসব প্রবাসীদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট হিসাব করা হয়। তাদের মতো জুলাই অভ্যুত্থানে ভুক্তভোগী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মোট 208 প্রবাসীকে কেন ন্যূনতম 25 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট এবং সেই সাথে বিষয়টি 30 দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশও দিয়েছে আদালত। মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ রুল দিয়েছে যে জুলাই আগস্ট 2024-এ প্রবাসে বাংলাদেশিরা যারা অংশগ্রহণ করেছিলেন আন্দোলনে এবং যাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে প্রত্যেককে 25 লক্ষ টাকা করে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এই মর্মে রুল দিয়েছেন। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর আমরা যে আবেদন করেছি ক্ষতিপূরণের জন্য, এই আবেদনটি আগামী 30 দিনের মধ্যে নিষ্পত্তির জন্য আদেশ প্রদান করেছেন। আগাম বর্ষা আর পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় হাওর ও বিল এলাকায় বোরো ধান পানিতে তলিয়ে গেছে। সকাল থেকে নেত্রকোনায় বৃষ্টি থাকায় মাঠের ধান কাটা ও শুকানো ব্যাহত হচ্ছে। জেলা কৃষি বিভাগ জানায় 22,348 হেক্টর জমিতে ধান পানিতে তলিয়ে গেছে। তবে কৃষকদের দাবি ক্ষতির প্রকৃত পরিমাণ আরও বেশি হবে। এদিকে শ্রমিক সংকটে ধান কেটে ঘরে তুলতে পারছেন না বেশিরভাগ কৃষক। জেলার উপদাখালী, কংস, ধনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্ষা মৌসুমে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2,500 পরিচ্ছন্নতা কর্মীকে রেইনকোট দেওয়া হচ্ছে। ডিএনসিসি অডিটোরিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় আনুষ্ঠানিকভাবে 250 পরিচ্ছন্নতা কর্মীর মাঝে রেইনকোট তুলে দেওয়া হয়। পরিচ্ছন্ন নগরী করতে সেরা কর্মীকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। আসছে ঈদুল আজহায় দ্রুত সময়ে বর্জ্য অপসারণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই কোটি কোটি মানুষের সেবায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করছেন এবং আমি আশা করব আগামীতে আরো আন্তরিকতার সহিত আরো বেশি করে পালন করবেন। বারবার সরকার বদল হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চানপাড় গ্রামের কাঁচা সড়কে। একটু বৃষ্টি হলেই চরম দুর্ভোগ পোহাতে হয় এ অঞ্চলের 12 গ্রামের বাসিন্দাদের। দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মোকনা ইউনিয়নের চানপাড়া গ্রামের রাস্তা এটা। বর্ষায় পানি জমে কাদায় চলাচল করাই কঠিন, আর গরমে এই রাস্তায় ঢেকে যায় ধুলাই। বছরের পর বছর এই ভোগান্তি নিয়েই চলাচল করছে আশপাশের 12 গ্রামের বাসিন্দারা। স্কুলের শিক্ষার্থী ও রোগীদের পড়তে হয় চরম বিড়ম্বনায়। আমরা সরকারের কাছে আবেদন, আমাদের এই রাস্তাটার জন্য লোকজন চলা পারে না, সবারই খুব কষ্ট হয়। কোন অসুস্থ হইলে তার সাইন বেঁধে নেওয়া হয়, দৌড়াদৌড়ি করে নেওয়া হয়, খুব পরিস্থিতি খারাপ। আর আমরা কিছু চাই না, আমরা কোনো গান চাই না, বাস চাই না, আমরা চাই রাস্তা।
বারবার সড়কটি পাকা করার দাবি জানানো হলেও কোনো কাজে আসেনি বলে জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। রাস্তাঘাট প্রয়োজন এবং ছোট একটা ব্রিজের প্রয়োজন। আমরা কয়েকবার আবেদন করেছি, কিন্তু হয়তো আমাদের দুঃখের বিষয় সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটা আমাদের পূরণ হয় না। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডি প্রকৌশলীর। আমাদের একটি প্রকল্প নতুন চালু হতে যাচ্ছে, স্বল্প ব্যয়ে গ্রাম সড়কে ব্রিজ কালভার্ট নির্মাণ প্রকল্প। সেই প্রকল্পের চাহিদা চাওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী দপ্তরে ওই ব্রিজটির চাহিদা সহ পাঠানো হয়েছে। এখন ব্রিজটির অনুমোদন পেলে আমরা টেন্ডারের মাধ্যমে কাজটি সম্পন্ন করতে পারব। রাস্তাটি দ্রুত পাকা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ভোলায় স্কয়ার গ্রুপের উদ্যোগে মোবাইল স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে একটি বিশেষ স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়। এই ক্যাম্পের জেলার বোরহান উদ্দিন উপজেলায় হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামসুন এই চৌধুরীর ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫৬,০০০ স্কয়ার মাইল জুড়ে স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে মোবাইল স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে ভোলাতেও এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান করা হচ্ছে। বিশেষ করে দূরবর্তী ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। এই স্বাস্থ্যসেবা কার্যক্রম ৬ মে পর্যন্ত চলবে। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রোগীরা। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। কেনিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে এই দুর্যোগে ব্যাপক ক্ষতি হয়েছে। থারাকানিথি, এলজিও মারাকফোয়েট এবং কিয়াম্বু কাউন্টিতে একাধিক ভূমিধসের ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়, অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। বাস চালক ও শ্রমিককে মারধরের প্রতিবাদে মেহেরপুর চুয়াডাঙ্গা আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো বাস। মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা জানান, রবিবার দুপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায় গোল্ডেন ট্রাভেলস নামের একটি বাস। বাসটি আমঝুপি এলাকায় পৌঁছালে একই পথে একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে বিরোধ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী রাব্বি বাসটি থামিয়ে চালক সোহেল রানা ও সুপারভাইজারকে মারধর করেন। এরই প্রতিবাদে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এবার খেলার খবর। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন হলো আজ। নানা নাটকীয়তা, বিসিবি সভাপতির পরিবর্তন এবং রাজনৈতিক ও সাংগঠনিক টানাপোড়েন কাটিয়ে অবশেষে মাঠে গড়িয়েছে এই আসর। সকালে 6টি ভিন্ন ভেন্যুতে একযোগে 12টি দল শিরোপা লড়াইয়ে নেমেছে। বসুন্ধরা ক্রিকেট মাঠে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও নবাগত ঢাকা লেপার্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। ক্রিকেটার যখন ছিলাম, যেটা হওয়া উচিত ওটা হওয়া উচিত, ওটা হোক 2 মাসের জন্য অপরচুনিটি। অ্যাটলিস্ট ওই জিনিসগুলো তো কাজ করতে হবে, ঠিক করতে হবে। এখন আমিও যদি 2 মাসের মধ্যে এসে বসেই থাকি আর এনজয় করি দ্য নেম অফ বিইং দ্য বিসিবি প্রেসিডেন্ট, তাহলে আমার ওই 17-18 বছরের যে কথা, যে বাইরে যে কথা বলছি, ওটা ওয়ার্থ না। আমার এই 2 মাসের মধ্যে যত করা সম্ভব আমি এটা করে যাব। আবারও বলি, 2 মাসে শেষ করা যাবে না কোনো কিছু, বাট স্টার্ট করে দেওয়া যাবে। শিরোপায় এক হাত আগেই দিয়ে রেখেছিল ইন্টার মিলান। ছিল শুধু চ্যাম্পিয়ন হওয়ার
আনুষ্ঠানিকতা। ঘরের মাঠ সান সিরোতে সেই কাজটুকু সেরে ফেলল তারা, পারমাকে 2-0 গোলে হারিয়ে। এতে সবশেষ 6 মৌসুমের মধ্যে 3বার সিরি আ শিরোপা জিতল ইন্টার। সব মিলিয়ে এটি তাদের 21তম স্কুডেটা। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে মার্কাস থুরাম এগিয়ে দেন ইন্টার মিলানকে। 80 মিনিটে হেনরিক ইন্টার মিলানের 2-0 গোলের জয় নিশ্চিত করেন। এতে দ্বিতীয় স্থানের দল নাপোলির চেয়ে 12 পয়েন্ট এগিয়ে থেকে 3 ম্যাচ হাতে রেখে শিরোপা জয়ের উৎসবে মাতল লাউতারো মার্তিনেজের সতীর্থরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বন্ধ কলকারখানা খুলে দিতে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। নতুন কর্মসংস্থান সৃষ্টিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার শিক্ষার্থী লিমনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর। বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। কুকি চীনের পোশাক প্রস্তুতকারীর জামিন জালিয়াতির ঘটনায় বেঞ্চ অফিসার বরখাস্ত। কোরবানির ঈদকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকার সকল পশুর হাট বন্ধ করে দেওয়া হয়েছে প্রাণী সম্পদ মন্ত্রী। চলছে দ্বিতীয় দিনের ডিসি সম্মেলন। এবং পশ্চিমবঙ্গের মসনদ দখলে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।